আর তার সঙ্গে নতুন আরও একটা ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনিন্দিতা, থাকি আমেরিকার টেক্সাসে। তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক। বাইরের রোদটা আজকে এত ভালো উঠেছে, আমার শুধু মনে হচ্ছে যে আমি এখন হাঁটতে বেরিয়ে যাই, কিন্তু আজকে হাঁটতে বেরোলে চলবে না, কারণ ফাইনালি আজকে 4 দিন পরে তুহিন বাড়ি ফিরছে। আর ও ফোন করে প্রথম যেটা বলেছে আজকেও বাড়িতে খাবে। যতই বাইরের খাবার খাক না কেন, যতই বাইরের খাবার টেস্টিয়ার হোক না কেন, বাড়ির খাবার কিন্তু বাড়ির খাবারই হয়। তো আজকে বললো একদম প্লেন ডাল ভাতও খাবে। তো সেটাই এখন সকাল থেকে ভাবছি যে না, রান্নাটা সেরে রাখি। যদিও আস্তে আস্তে হয়তো সন্ধে হয়ে যাবে, কিন্তু আমি চটজলদি রান্নাটা করে নেবো, কারণ বাচ্চারা স্কুল থেকে ফেরার আগে আগে আমি সমস্ত কিছু কমপ্লিট করে রাখার চেষ্টা করব। একটা জায়গায় অন্যান্য সবার মতনই আমি নিজেরও মিল খুঁজে পাই যে যখন বাড়িতে হাজব্যান্ডরা থাকে না, তখন কিন্তু আমরা চাই সব খাবারই একটু শর্টকাটে সারতে, কিন্তু মাথায় রাখতে হবে বাচ্চাদের পুষ্টির ব্যাপারটাও, তার সঙ্গে ওদের পছন্দ অপছন্দের ব্যাপারটাও। তাই এই তুহিন যখন থাকে না, প্রত্যেকবারই যেটা করি 1 পট রান্না করে ওদেরকে খাইয়ে দিই। এর মধ্যে তো একদিন করে দিয়েছিলাম ওদেরকে আলুর পরোটা, একদিন করে দিয়েছিলাম কিউনোয়ার খিচুড়ি। তো ওরাও কিন্তু বেশ ভালোই খেয়ে নেয় জিনিসগুলো। ওদেরও এই সেই ভাত ডাল, তার সঙ্গে ভাজা মাছ মাংস অতগুলো ওদেরও পছন্দ হয় না। কিন্তু যাই হোক, তুহিন যতই বাইরের খাক না কেন, মনটা কিন্তু ঘরের খাবারের জন্য সবার ছটপট করার, স্পেশালি যখন আমরা বাইরে যাই, সত্যিই কিন্তু তাই আমরা যখনই বাইরে যাই চেষ্টা করি অন্তত একবেলা হলেও একটু ইন্ডিয়ান খাবার খেতে, অন্য বেলাটা তারপর না হয় পিৎজা বা বার্গার দিয়ে চালিয়ে দিই আমরা। আজকে একদমই সিম্পল খাবার, ডাল, তার সঙ্গে ভাত রয়েছে। আর যেহেতু আজকে বৃহস্পতিবার, মানে আমাদের নিরামিষ, তাই কিন্তু আজকে মাছ মাংসের কোনো ব্যাপার নেই। করছি এদিকে পনির আর আলুর একটা তরকারি। এখানে কিন্তু রসুন পেঁয়াজ আদা কোনো কিছুই নেই, শুধুমাত্র বেশি করে টমেটো দিয়ে একটু ওই টক ঝাল মিষ্টি করে পনিরটা বানাচ্ছি। গতানুগতিক পনিরের রেসিপিগুলোর বদলে এই মাঝে মধ্যে এই পাতলা ঝোলটাও খেতে কিন্তু বেশ লাগে। আর তারই সাথে এই গোটা সেদ্ধর দিনে এই কিছু যেগুলো ঢ্যাঁড়সগুলো আনা হয়েছিল দোকান থেকে, দেখছি ফ্রিজে থেকে থেকে নষ্টই হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে না, এগুলোর আজকে সদগতি করে দিই, তাই এগুলোকে শুধুমাত্র একটু ভেজে দেবো। আজ অনেক দিন পরে একটু রিনির রুমে এলাম। আসলে ও নিজের রুমে এখন শোয়, নিজের রুমটা নিজের মতনই গুছিয়ে রাখে, নিজের পড়াশোনার কাজ সব এখানেই করে। তবুও আমি মাঝে মধ্যে এসে একটু খানা তল্লাশি চালাই। আসলে ছেলে মেয়ে বড় হলে মা বাবার দায়িত্ব যে আরও অনেক বেড়ে যায়। সময় বদলেছে জায়গাও, তবে বদলায়নি কিন্তু আমাদের মা বাবার ভূমিকা। ছোটবেলা থেকে আমরা যে নিয়ম কানুনের মধ্যে বড় হয়েছি, সেখানে কিন্তু ছিল সন্তান মানে একটা নির্দিষ্ট ছবি, যে সে মা বাবার কথা শুনবে, বাড়ির নিয়ম মানবে, বড়দের সামনে চুপ করে থাকবে, আর ভুল হলে বকুনি খাওয়া। এইগুলো কিন্তু সবই তাকে করতে হবে, আর এগুলো ছিল আমাদের সময়কার ভালোবাসারই একটা প্রকাশ মাত্র। কিন্তু জানি না কোন কারণে, দেশ পরিবর্তন হওয়ার জন্য নাকি সময় পরিবর্তনের জন্য, এখনকার টিনেজ সন্তানের কাছে কিন্তু এই ছবিটা একেবারেই আলাদা। এখানে জানেন তো, মাঝে মধ্যে আমি যখন অন্যান্য বাচ্চাদের দেখি, আর দেখি যে আমার রিনি আরও 4-5টা বাচ্চার মতনই। এখানে প্রত্যেক বাচ্চার মধ্যে যে প্রবলেমগুলো রয়েছে, রিনির মধ্যেও কিন্তু সেই একই রয়েছে। এখানে যদি একই বয়সের 4টে বাচ্চাকে পাশাপাশি বসিয়ে দেন, ওরা কেউ কারোর সাথে কোনোদিনও কথাও বলবে না। সবাই অপেক্ষা করে কে কথা স্টার্ট করবে। আর আবার বলছি, এটা কিন্তু শুধু রিনির প্রবলেম নয়, ওর একই গ্রেডে পড়া আরও 4টে বন্ধু, হয়তো তাদের আগের দিন কোথাও একটা দেখাও হয়েছে, ক্লাসেও তারা দেখা করেছে, কিন্তু পরের দিন যদি কোনো একটা গ্যাদারিংয়ে যায়, সেখানে কিন্তু 4জন আর 4জনের সঙ্গে কথা বলে না। জানি না এর কারণ কি, এটা কি আমার প্রবলেম, আমি খুব বেশি ওদের কাছে এক্সপেক্ট করছি, নাকি আজকালকার জেনারেশন এইরকমই, সেটা হয়তো আপনারাও সবাই ভালো বলতে পারবেন। একটা ব্যাপার কি জানেন, এখানে একদম কিন্ডারগার্টেন লেভেল থেকেই স্কুলেই বাচ্চাদেরকে শেখানো হয় যে নিজের মতামত রাখতে, বাবা মায়ের কাছে প্রশ্ন করতে, আর কোনো কিছু পছন্দ অপছন্দ হলে সেটার উপর একদম স্ট্রেট না বলতে, আর তার সঙ্গে নিজের স্পেস দাবি করতে। স্পেস মানে কিন্তু এখানে শুধু পার্সোনাল স্পেসই বলছি না, তার সঙ্গে বাবা মায়ের সাথে বাচ্চা কি একই বেডরুমে ঘুমোয়, সেই ব্যাপারেও কিন্তু তাদেরকে কোশ্চেন করা হয়। এক্ষেত্রে যদি বাচ্চা ভুলেও বলেছে যে হ্যাঁ বাবা মায়ের বেডরুম আর তার বেডরুম এক, সেক্ষেত্রে কিন্তু স্কুল থেকে তলবও আসে। এমনকি কোনো বাচ্চা যদি দুষ্টুমি বশত বলে বসে স্কুলে টিচারকে যে আমার বাবা আমাকে মেরেছে বা আমাকে বকেছে, সেক্ষেত্রেও কিন্তু স্কুল থেকে বাড়িতে কিন্তু তলব চলে আসে। এখানে কোনোভাবেই বাচ্চাকে বকা মারা তো যাবেই না। আর এই জিনিসগুলোই আমাদের কাছে, যারা স্পেশালি অন্য কালচারে বড় হয়েছে, তাদের কাছে কিন্তু অনেকটাই বাড়াবাড়ি বলে মনে হয়। এখানে প্রত্যেক টিনের সন্তানই চায় নিজের রুম, নিজের হেডফোন, নিজের বন্ধু, আর তার সঙ্গে নিজের সিদ্ধান্ত রাখতে।
আমাদের কাছে এটা অবাধ্যতা তো ঠিকই, কিন্তু ওদের কাছে জানেন তো এটাই নাকি ইন্ডিপেন্ডেন্স। ডেটিং, বন্ধুদের সাথে আড্ডা, স্কুল ডান্স, প্রম নাইট, আর এই শব্দগুলো শুনলে কিন্তু অনেক বাবা মায়ের মতন আমাদেরও কিন্তু বুকে ধক করে ওঠে। কিন্তু আমাদের সংস্কৃতিতে এগুলো না থাকলেও আমাদেরকে এখানে মেনে নিতেই হয়, কারণ হাই স্কুলে যাওয়ার পর এইগুলো হচ্ছে ওদের কাছে বাধ্যতামূলক, প্রম নাইটে যেতেই হবে। এখানে আবার জানেন তো মাঝে মধ্যেই অনেকেই বলতে শুনেছি, বলে যে আই হ্যাভ এ ক্রাশ, আই লাইক সামন, সে 6-7 পড়া ছেলে মেয়েও। আর বাবা মা তখন ভাবেন যে কেন এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে বাচ্চারা, কোথায় তাদের এতটা তাড়া বড় হওয়ার। আর সব থেকে কষ্টের জায়গা জানেন কোনটা? যখন বুঝতে হয় যে সন্তানরা কিন্তু আমাদের মতন করে বড় হচ্ছে না। তার মানে এই নয় যে তারা ভুল পথে যাচ্ছে। আসলে এখানে স্কুলে পড়াকালীন আর তার সঙ্গে সোসাইটি থেকে কিন্তু বাচ্চারা যেটা মূলত শেখে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস। তাই যাতে ছেলে মেয়ের মন বুঝতে অসুবিধা না হয় সে কারণে কিন্তু ধীরে ধীরে আমরা এখন বকুনি কমিয়ে ওদের সঙ্গে আলোচনার মাধ্যমে যে কোনো কিছু সলিউশন পেতে শিখেছি। নিয়ম চাপায় না, ওদের কাছে এক্সপ্লেন করি আজকাল। আর ভয় দেখিয়ে নয়, ওদেরকে বিশ্বাস দিয়ে বড় করার চেষ্টা করছি। আসলে এখনকার দিনে শুধু সন্তানকে বড় করা নয়, নিজেদেরও কিন্তু নতুন করে আমাদেরকে বড় করতে হবে, যদি ওদের মন বুঝতে হয়। না, আর কিন্তু সিরিয়াস আলোচনা নয়। দেখতে দেখতে কিন্তু সেই দিনটা চলে এসেছে যে দিনটার জন্য অপেক্ষা করছিলাম। তুহিন তার সঙ্গে বাচ্চারা সব আজকে বাড়িতে খাবার আনিয়েছিল। আবার ড্যাডি আসার দিনেও খাবার এলো। এটা হচ্ছে প্রমাণ রইলো। না বাবা, রিনিকে তাই বলছিলাম যে বাবা বাইরে গেলে তোদের ভালো পিকনিক হয়। বলছে না, ওয়ান্স ইন এ ওয়াইল। আমি বলছি ওয়ান্স ইন এ ওয়াইল নয়, দেখবি দেখ সেকেন্ড টাইম চলে এলো এবার। যাওয়ার দিনে একবার, আসার দিনে একবার, কিন্তু এইগুলো আজকে খাওয়া হবে না। না না, আজকে খাওয়া হবে না, কালকে। ঠিক আছে। ও তোর বাবাকে তো একটা খবর, তুই মনে হয় জানিস না খবরটা সত্যিকারের। তুইও মনে হয় শখ পাবি। তিনি জানেন না বাবা মনে হয় ফোনের ব্যাপার। না না, তুই জানিস অরিজিৎ সিং প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে দিচ্ছে? কেউ জানে না। ও একটা নিজের ফেসবুক পেজ থেকে মানে প্রোফাইল থেকে আর কি ইয়ে করেছে, মানে যেটাকে বলে না অ্যানাউন্সমেন্ট, যে থ্যাংক ইউ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এত সাপোর্ট করার জন্য। আজকে আমি মানে প্লেব্যাক সিঙ্গিংয়ে আর কি, মানে ভোকালিস্ট হিসেবে আমার জার্নি এখানে শেষ করলাম। থ্যাংক ইউ ফর অল ইউর সাপোর্ট। এবার সবাই পুরো মানে পৃথিবী বলতে গেলে তোলপাড় এখন। মানে কি ওর মানে প্রোগ্রাম, মানে ও প্লেব্যাক সিঙ্গিং ছাড়ছে, কিন্তু কি করবে? ওকে একেবারে গানের জগৎ থেকে চলে যাচ্ছে। আমি সার্চ করেছি গুগলে ওই ব্যাপারটায়, বললো যে অরিজিৎ সিং স্টিল কন্টিনিউ করবে সিং করতে। দ্যাটস হোয়াট আই থিংক। গুগল কি করে জানলো? অরিজিৎ তো কিছু এখনো ডিক্লেয়ার করেনি। এআই ওভারভিউ, এআই ওভারভিউ ঠিকই বলেছে, কিন্তু অরিজিৎ কিন্তু এখনো কিছু বলেনি, জানি না। কথা বলতে আমাকে, হাউ ডু ইউ নো যে ফেসবুকে এটা পোস্ট হয়েছে, লোকজনের কথা না না, পুরো নিউজ টিউজ সব জায়গায় ছড়িয়ে গেছে। মানে যে তোর যে নিউজ চ্যানেলগুলো আর কি, হ্যাঁ আরো হ্যাঁ সত্যিকারের অ্যাকাউন্ট, ওর কত মিলিয়ন ইয়ে রয়েছে, ফলোয়ার রয়েছে, সত্যিকারের অ্যাকাউন্ট ওটা ওর। হাউ ডু ইউ নো দ্য অ্যাকাউন্ট ইজ নট হ্যাকড? না, কারণ ও ডিক্লেয়ার করেছে, পুরো সংবাদ মাধ্যমে সবাই ইয়ে করছে, মানে প্রত্যেক বড় বড় আর্টিস্ট গিয়ে ওর এগেইনস্ট ইয়েতে বলছে আর কি, যে ফিরে এসো কেন, কি কারণ, সবাই মানে গোটা ইন্ডিয়া মানে পুরো একদম ইয়ে হয়ে গেছে। একটা এসপি না ডিএসপি একটা ফলস এরকম একটা ভিডিও এসেছিল। না না, যদি এটা ফলস হতো না তুই, আমি জানি না, আই ডোন্ট নো। হ্যাঁ না না, আমি বলছি সময় পাইনি। হ্যাঁ না না, সময় তো এটা সময় পাওয়ার কিছু নেই। এটা হচ্ছে সোশ্যাল, ছেড়ে দাও, সোশ্যাল মিডিয়া খুললে তুই জানতে পারবি, বা কোনো নিউজ চ্যানেল থেকে তুই জানতে পারবি যে মেবি মানে ওর নিজস্ব কোনো হয়তো প্রোডাকশন হাউসও খুলতে চলেছে, বা নিজের জন্য শুধু গাইবে, নিজের পার্সোনাল ও হয়তো অ্যালবামে গাইবে, মানে ও প্লেব্যাক সিঙ্গিং ছেড়ে দিচ্ছে, সিনেমাতে আর গাইবে না, কারোর হয়ে গাইবে না, বুঝতে পারলি? আমি 3 দিন আগে লিঙ্কডিন দেখলাম, সুধামূর্তি নারায়ণমূর্তি, হ্যাঁ ওয়াইফ, হ্যাঁ ও লিখছে, বলছে ওর নামে প্রচুর লোকজন ফেসবুকে গিয়ে, ইউটিউবে গিয়ে সুধামূর্তি ফাউন্ডেশন যেন আমরা ফান্ড রেজ করছি, এই করছি, এই ব্যাংকে যাও, 10 টাকা থেকে $10। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা তো হয়, এটা তো হয়। বলছে আমি কোনো এরকম ফান্ড আমি রেজ করি না, আমি লোকজনকে জানাই
ফান্ড দেওয়া রেজ করতে হলে ব্যাংকে গিয়ে ডাইরেক্ট দেবেন, এরকম মানে লট অফ না স্ক্যাম তো চলে, স্ক্যাম চলে, কিন্তু এটা আমিও ঢুকে দেখলাম যে ওর প্রোফাইল কিনা, মানে ওর প্রোফাইল ওর মানে পুরো ইয়ে রয়েছে সেখানে, এমনকি যে ওর যে কো সিঙ্গার যারা রয়েছে তারা পর্যন্ত এর এগেনস্টে ইয়ে করছে যে কাম ব্যাক এরকম করে। তো না, এটা পুরো সত্যি ঘটনা একটা। যে ফেমাস লোকজন থাকে ওদের নামের পাশে একটা স্পেশাল সাইন থাকে যে এরা স্পেশাল সেলিব্রিটি আর কিছু। সো চেক করতে লাইক নরমালি মিউজিক আর্টিস্টদের ওদের একটা মিউজিক নোট সাইন পাশে থাকে। ভালো লাগে না, হ্যাঁ ওকে না, যাই হোক মানে আমি তো শুনে ভীষণ, হ্যাঁ সত্যি আমি মানে অবশ্যই একটা জিনিস ভালো যে ওর যে গানগুলো আছে ওইগুলো শুনে মানে যেটুকু কটা বছর বেঁচে আছে কেটে যাবে, নতুন প্রজন্মের জন্য একটু ইয়ে হলো। আর ও তোরাও ওই পুরোনো গানই শুনবি, আর কি আর করবি, প্রচুর গান আছে সে আমরা শুনতে পারবো। অনেক গান আছে। হ্যাঁ ইউ ডোন্ট নো, আজ থেকে 6 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে much better singer will be there in the market. Obviously. আমার একটা বলছি, একটা সময় ছিল না, মান্না দে, হতে পারে, কিশোর কুমার, কুমার শানু, এছাড়া ভাবতোই না মানুষ কিছু। না এখন ওদের কথা কে বলে? না সেটা ঠিকই তুহিন, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যখন একটা মানুষ নিজের একদম কেরিয়ারের একদম পিন পয়েন্টে থাকে সেখানে গিয়ে কি ডিসিশন কি করে, মানুষ অনেক সময় কি হয়, অনেক অ্যাক্টর দেখবি সিনেমা পাচ্ছে না ভালো, সিনেমা ছেড়ে দিল, গায়ক গান পাচ্ছে না ভালো, চান্স পাচ্ছে না, ছেড়ে দিল, কিন্তু ও তো নিজের কেরিয়ারের একদম পিন পয়েন্টে থেকে, মানে ও যেটা আমরা মুখে বলি না ইনাফ, হোয়াট ইজ ইনাফ, অ্যাকচুয়ালি হি আন্ডারস্টুড দ্যাট, মেবি উই ডিডন্ট বাট হি আন্ডারস্টুড দ্যাট হোয়াট ইজ ইনাফ। না চলুন, মন ভারী করেই আজকের মতন ব্লগটাকে এখানেই শেষ করছি। সত্যিই তাই, আজকাল যা চলছে চারিদিকে সত্যি কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। জানি না, হয়তো আমি পার্সোনালি অরিজিতের ফ্যান বলেই হয়তো আমার আরও ভীষণ খারাপ লাগছে, তবে আশা করি হয়তো আরও বৃহত্তর কোনো প্ল্যান নিয়ে সে আসতে চলেছে, আর আমাদের মতন সাধারণ মানুষ যারা তার জন্য একেবারে পাগল তাদেরকে সে হয়তো নিরাশ এত সহজে হতে দেবে না। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম, আবার আপনাদের সবার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন।